নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে একটা অদ্ভুত গল্প বলবো। গল্পের লেখক হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়, আর গল্পের নাম নীল আগুন। আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে, একটু অন্যরকমও লাগবে। চলো গল্পটা তোমাদের শোনাই। যেরকম পথে ঘাটে হিপিদের দেখা যায়, লম্বা লম্বা চুলওয়ালা ছেলে ও মেয়ে, অনেক সময় খালি পা, নোংরা পোশাক, সেরকম একজোড়া যুবক যুবতীকে আমি দেখেছিলাম। কিছুই অবাক হয়নি। ওরা পার্ক স্ট্রিটে চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়েছিল। দুজনেরই পোশাক একই রকম, প্যান্ট ও শার্ট, সোনালি রঙের চুল, হালকা নীল চোখের মণি আর দুধে আলতা রং। অন্য হিপিদের মতো এরা কিন্তু ঠিক তেমন নোংরা নয়, যদিও পোশাকটা ছেঁড়া খোড়া। ওরা চুপ করে দাঁড়িয়ে পরস্পরের মধ্যে নিচু গলায় কথা বলছিল। আমি দু এক পলক ওদের দিকে তাকিয়েও ছিলাম। ওরা এতই রূপবান যে ঠিক না তাকিয়ে পারা যায় না। দুজনেরই মুখ অপরূপ সারল্য মাখানো। আমি ভাবলাম ওরা তো বেশ ভালোই আছে, চাকরি বাকরি কিংবা ঘর সংসার নিয়ে থাকাই এই পৃথিবীর নিয়ম। এই নিয়ম বড় পুরনো হয়ে গেছে। ওরা যদি সেই নিয়ম না মানে, তাহলে বুঝতে হবে ওরা কোনো অন্য রকমের সুখ চাইছে। অধিকাংশ হিপি এরকম চেহারার হয়, এবং সাহেব মেমেদের মুখ একেবারে মাত্র দেখে মনে রাখাও যায় না। সুতরাং ওদেরও মনে রাখার কোনো কারণ ছিল না। কিন্তু আমি ঘাম মোছবার জন্য পকেট থেকে যে এই রুমালটা বার করতে গেছি, অমনি ঝনঝন করে কিছু খুচরো পয়সা আমার রাস্তায় পড়ে গেল। আবার কয়েকটা গড়িয়েও চলে গেল ওদের পায়ের কাছে। আমি নিচু হয়ে পয়সা তুলতে গেলাম। ছেলে মেয়ে দুটো পয়সা কুড়িয়ে আমার হাতে দিল। আমি হেসে বললাম, থ্যাংক ইউ। ওরা দুজনে আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর কি বলল আমি ঠিক বুঝতে পারলাম না। বোধহয় ওদের ভাষা ইংরেজি নয়, জার্মান ফরাসির ডাচ ছেলেমেয়েরাও তো এরকম হিপি হয়। আমি আর সেখানে দাঁড়ালাম না, হাঁটতে লাগলাম ধর্মতলার দিকে। ওরা সেখানেই রইল দাঁড়িয়ে। মেয়েটার হাসি আমার এত সুন্দর লেগেছিল যে আমি দু একবার ওদের দিকে ফিরে ফিরে না তাকিয়ে পারিনি। বেশিবার তাকানো আবার অভদ্রতা, তবে ছেলেটার চোখ যেন বেশি জলজল করছিল। এটা একটা সামান্য ঘটনা, মনে রাখার মতো তেমন কিছু নয়, আমিও মনে রাখিনি। এর কয়েকদিন পর আমি বেনারস গেলাম। বেনারস তো একেবারে হিপিদের রাজত্ব। রাস্তায়, বিশেষত গঙ্গার ধারে, শত শত হিপিদের যখন তখন দেখা যায়। এদের মধ্যে যদি সেই দুজন হিপিকে হঠাৎ একদিন দেখি, আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি কিন্তু ওদের দুজনকে অত ভিড়ের মধ্যেও চিনতে পেরেছিলাম। সেই মেয়েটার হাসি দেখেই চিনলাম। হাসিটা আমার চোখে লেগেছিল। মেয়েটার শরীরটা এত সুন্দর আর মুখখানা এত লাবণ্যময় যে সিনেমায় নামলে দারুণ নাম করতে পারত। তার বদলে একটা পাতলা জামা আর প্যান্ট পরে গঙ্গার ধারে শুয়ে রোদ পোয়াচ্ছে। এর দুদিন পরে বেনারসে একটা ছোটখাটো দাঙ্গা লেগেছিল। একদল লোক লাঠি সোটা এমনকি খোলা তলোয়ার নিয়েও রাস্তায় নেমে পড়েছে, সব হিপিদের তাড়াবে। কয়েকজন হিপিকে মারধরও করলো খুব। তবে ঠিক সময় পুলিশ এসে পড়ায় বেশি দূর গড়ালো না। অনেক গ্রেপ্তার হলো। লোকগুলো বেশিরভাগই ছিল অবশ্য গুন্ডা শ্রেণীর। হিপিদের ওপর ওদের এত রাগের কারণটা পরে জানতে পারলাম। বেনারসে আমি উঠেছিলাম আমার এক বন্ধু প্রশান্তর বাড়িতে। আমার বন্ধুর স্ত্রী গীতি, যাকে বলে একেবারে সরকারি গেজেট। রোজ সকালবেলা বাজার করতে গিয়ে গীতি যাবতীয় সব খবর সংগ্রহ করতে আনে। গীতি আমাদেরকে একটা লোমহর্ষক কাহিনী শোনালো। বেনারসের আশেপাশে এখনো অনেক ছোটখাটো রাজা ও জমিদার রয়ে গেছে। তারা প্রায় সেই মধ্যযুগীয় কায়দায় জীবন কাটায়। তারা নিজস্ব গুন্ডা পোষে, অনেক সময় লোকজনকে খুন করে মৃতদেহ গায়েব করে দেয়, নানা জায়গা থেকে স্ত্রীলোক ধরে আনে। হিপিদের মধ্যে
অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে বলে অনেক সময় এইসব রাজা ও জমিদাররা গুন্ডা দিয়ে হিপি মেয়েও লুট করে। আগেকার দিনে কোনো মেম সাহেবকে ভোগ করার কথা কিন্তু তারা ভাবতে পারত না, কিন্তু এখন অনেক সুযোগ। বেনারসে এত হিপি মেয়ে গিজগিজ করছে, তার মধ্যে দু একজন হারিয়ে গেলে গেল কি গেল না সেসবের খোঁজ কে রাখে? সেরকমই একটা ঘটনা ঘটেছিল গতকাল। একজোড়া হিপি ছেলে মেয়ে রাত্রিবেলা একটা সরু গলি দিয়ে যাচ্ছিল। এমন সময় তিনজন গুন্ডা তাদের অনুসরণ করে। গুন্ডাদের সঙ্গে ছিল লাঠি ও ছুরি, আর গলিটা ছিল কানা গলি, এক জায়গায় শেষ হয়ে গেছে, সামনে দেওয়াল। হিপি ছেলে ও মেয়েটা বুঝতে পেরেছিল যে তাদের পেছনে গুন্ডা লেগেছে, কিন্তু রাস্তা তো বন্ধ হয়ে গেছে, তাদের তো আর পালাবার উপায় নেই। তাই পেছনে ফিরল। সঙ্গে সঙ্গে গুন্ডা তিনজন ঝাঁপিয়ে পড়ল মেয়েটার ওপর। মেয়েটা কিন্তু একটুও ভয় পায়নি। সে চিৎকার করে কি যেন একটা বলল ছেলেটাকে। ছেলেটা একজন গুন্ডাকে টেনে তুলল, তারপর সেই গুন্ডাটার দুটো হাত ধরে টেনে ছিঁড়ে ফেলে মানে শরীর থেকে একেবারে ছিঁড়ে আলাদা করে মাটিতে ফেলে দেয়। তারপর সেই গুন্ডার চোখ দুটো খুবলে নেয়। গল্পের মাঝখানে আমি বাধা দিয়ে বললাম, গীতি একটু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গীতি তার সুন্দর মুখে দারুণ বিস্ময় ফুটিয়ে বলল, আপনি বিশ্বাস করছেন না? সবাই কথা শুনেছে, সাহেব ছেলেটা চোখ দিয়ে নাকি আগুন বেরোচ্ছিল। তারা কি করে জানলো? ওখানে কি কেউ উপস্থিত ছিল? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন সব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছ। এসব কথা ঠিক জানা যায়, বুঝলেন? পরে সেই ডেড বডিটা অনেকে দেখেছে, তার মুখটা আগুনে পোড়া, অথচ সেখানে কোনো আগুনও ছিল না। আর বাকি যে দুজন গুন্ডা ছিল তারা কি করলো? তারা সেই বীভৎস দৃশ্য দেখে ভয় পালিয়ে গেছে। মানুষের হাত টেনে ছেড়ে ফেলা একটা অমানুষিক কাজ। হিপিরা সাধারণত তো নিরীহ হয়, ওদের কাছে অস্ত্রও থাকে না, তাছাড়া গাঁজা ভাঙ খেয়ে খেয়ে শরীরে জোরও থাকে না বিশেষ। তবে জুডো আর ক্যারাটে নামে কয়েক রকম জুজুৎসু আছে, যাতে একজন ছোটোখাটো মানুষও বিশাল চেহারার লোককে টিট করে দিতে পারে, কিন্তু হাত ছেড়ে ফেলা এটা অসম্ভব। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এমন সময় প্রশান্তর বন্ধু তুষার এলো। তুষার সব শুনে বলল, গল্পটার অনেকখানি অংশ সত্যি। গতকাল রাত্রে কাশির একটা সরু গলিতে একজন কুখ্যাত গুন্ডার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তার একটা হাত কাটা অবস্থায় পড়েছিল পাশে, আর চোখ দুটো গেলে দেয়া হয়েছে। তুষারের মামা এখানকার পুলিশের একজন হোমরা চোমরা অফিসার, তিনি দিয়েছেন এ খবর। ব্যাপারটার মধ্যে বেশ একটা রহস্য আছে। মারা গেছেন একজন কুখ্যাত গুন্ডা, সে একটা মেয়েকে চুরি করতে গেছিল, সুতরাং সে যোগ্য শাস্তি পেয়েছে বলা যায়। কিন্তু দেখা গেল বেনারসে অধিকাংশ লোক হঠাৎ খেপে গেল হিপিদের ওপর। দাবি উঠল সব হিপিকে তাড়িয়ে দেওয়ার। থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কায় যেরকম করা হয়েছে। গুন্ডারা বেনারসে চিরকাল ছিল আর থাকবে, তাদের ঘাঁটাবার কোনো মানেই হয় না। শিক্ষিত লোকেরা বলতে লাগলো, হিপিদের মধ্যে সিআইএর দালাল এবং নানা রকম স্পাই সব মিশে থাকে। ওদের এরকম যেখানে সেখানে ঘুরে বেড়াবার স্বাধীনতাটা ঠিক দেওয়া যায় না। কথাটার মধ্যে হয়তো কিছুটা সত্যি থাকতেও পারে, তবে হিপিদের মধ্যে যে অন্য অনেক কিছু মিশে থাকে তার প্রমাণ আমি পেলাম ঠিক কয়েকদিন পরেই। বেনারসের এই ঘটনা শুনে আমার মনে হয়েছিল, আমি যে হিপি যুগলকে চিনি, এই ব্যাপারটা বোধহয় তাদের নিয়ে। অবশ্যই এর কোনো ভিত্তি নেই, হাজার হাজার হিপি রয়েছে, তবে হিপিদের মধ্যে অনেক সুন্দর মেয়ে থাকলেও ওই মেয়েটার মতো সুন্দর আমি কিন্তু কাউকে দেখিনি। শুনলাম অনেক হিপি নাকি বেনারস ছেড়ে চলে গেছে, নিশ্চয়ই ওদের স্বর্গস্থান নেপালে আরও ভিড় বাড়াবে। প্রশান্তর ফিয়েট গাড়িটা গ্যারেজ থেকে মেরামত হয়ে আসার পরে ও বলল, চলো কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসি। বেনারস আমি বেশ কয়েকবার এসেছি, অনেক কিছুই আমার দেখা, শুধু চুনারে আমার যাওয়া হয়নি, তাই ঠিক হলো চুনারে যাওয়া হবে। কথা ছিল সকালে গিয়ে সন্ধ্যের আগে ফিরে আসা, কিন্তু চুনারে দুর্গের ওপরের গেস্ট হাউসটা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম।
আমি ভারতের বহু জায়গায় গেস্ট হাউসে থেকেছি, কিন্তু এমন সুন্দর জায়গা দেখিনি বললেই প্রায় বলতে হয়। পাহাড় কেটে বসানো হয়েছে দুর্গ। সেই দুর্গে একসময় যেটা ছিল দরবার, এখন সেটাই জনসাধারণের জন্য উন্মুক্ত। বিশাল বিশাল সুসজ্জিত ঘর, সামনে সুন্দর সাজানো চাতাল, অনেক নিচে গঙ্গা। গঙ্গা এখানে একটা বাঁক নিয়েছে। সন্ধ্যের আধো অন্ধকারে মনে হলো ঠিক যেন একটা বাঁকা চাঁদ। আমি গীতি আর প্রশান্তকে বললাম, এসো আজ রাতটা এখানেই থেকে যাই। গীতি বলল, দারুণ জায়গা, আমারও থাকতে ইচ্ছা করছে, কিন্তু সঙ্গে জিনিসপত্র তো কিছু আনিনি। প্রশান্ত থাকার খুব ইচ্ছে, কিন্তু কাল সকালে ওর অফিসের ব্যাপারে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন ঠিক হলো আমি একাই ওখানে থেকে যাব। প্রশান্ত আর গীতি আজ ফিরে আসবে কাল বিকেলে, তারপর 3-4 দিন থাকা হবে। গেস্ট হাউসের ঘর দুটো ফাঁকাই ছিল, সুতরাং রিজার্ভেশন পেতে কোনো অসুবিধা হলো না। যাওয়ার সময় গীতি আবার বলল, সুনীলদা, আপনার একা একা এখানে ভয় করবে না তো? আমি বললাম, যা, ভয় আবার কি? প্রশান্ত হাসতে হাসতে বলল, এখানে রাজা মহারাজাদের আমলে যুদ্ধ চলছে, কত খুন জখম হয়েছে, তাদের ভূত তো থাকতে পারে। আমি বললাম, ভূতেরাও মিলিটারিদের ভয় পায়। দুর্গটার এক অংশ এখন মিলিটারিদের দখলে। একদিকে একটা মন্দির আছে, আর এই গেস্ট হাউস শুধু জনসাধারণের জন্য। আমি এক জামা কাপড়ে থেকে গেলাম সেখানে। প্রশান্ত আর গীতি চলে যাওয়ার পর আমি একটা চেয়ার টেনে নিয়ে সামনের ওই চত্বরটায় বসে বসে গঙ্গা দেখতে লাগলাম। সন্ধ্যের পর এখানে আর বাইরের লোকেদের আসতে দেওয়া হয় না। জায়গাটা এখন খুবই নির্জন। অনেকদিন পর এমন নির্জনতা উপভোগ করবার সুযোগ আমি পেলাম। স্যার, আমি চমকে উঠলাম। ঘাড় ফিরিয়ে দেখলাম ডাকবাংলোর চৌকিদার। সে জিজ্ঞাসা করলো, রাত্রিরে আমার জন্য খাবার বানাতে হবে কিনা। তাই তো, নির্জনতা নিয়ে কবিত্ব করতে গিয়ে আমি খাবারের কথা তো ভুলেই গেছিলাম। কথাটা ভাবতেই যেন আমার খুব খিদে পেয়ে গেল। জিজ্ঞাসা করলাম, খাবার কি পাওয়া যাবে? সব থেকে সুখাদ্য সহজে রান্না করা যায়, অর্থাৎ ভাত আর মুরগির মাংস, তার ব্যবস্থা আছে। আমি তখন সেটারই অর্ডার দিলাম এবং বললাম, খুব জলদি বানাও। আফসোস হতে লাগলো কেন একটা হুইস্কি বা ব্র্যান্ডির বোতল সঙ্গে আনিনি। তাহলে এই নির্জনতা খুব আরও ভালোভাবে উপভোগ করা যেত। চৌকিদারকে কথাটা জিজ্ঞাসা করতে লজ্জা করছিল। তারপর লজ্জার মাথাকে জিজ্ঞাসা করেই ফেললাম। সে বলল, এনে দিতে পারি, তবে অনেকটা সময় লাগবে। পাহাড়ের নিচে বাজারে যেতে হবে কি না। আমি তাকে 5 টাকা বকশিস দিয়ে বললাম, যাও, তাই নিয়ে এসো। চৌকিদার চলে যাওয়ার পর জায়গাটা আরও যেন বেশি নির্জন মনে হতে লাগলো। একটা জিনিস লক্ষ্য করে আমি অবাক হয়ে গেলাম, চারপাশে এত সৌন্দর্য, মাথার উপরে বিশাল আকাশ, নিচেই বহুদূর পর্যন্ত দেখা যায়। গঙ্গার রূপও এখানে অসামান্য, চমৎকার হাওয়া দিচ্ছে। তবু একা থাকার জন্য আমি এসব তেমনভাবে উপভোগ করতে পারছি না। আমার একটু যেন ভয় ভয় করছে। সঠিক ঠিক ভূতের নয়, বরং চোর ডাকাতের ভয়টাই বেশি। চৌকিদারকে না পাঠালেই হতো। আমাকে এখানে একা পেয়ে কেউ যদি খুন করে টাকা পয়সা কেড়ে নিয়ে যায়। আমার কাছে মাত্র 100 টাকা রয়েছে যদিও, কিন্তু এদেশে 5-10 টাকার জন্য অনেক সময় খুন হয়। হঠাৎ মনে হলো ঠান্ডা হওয়ার জন্য আমার একটু যেন শীত শীত করছে। আসলে এটা একটা অজুহাত। বাইরে একা বসে থাকতে আমার গাটা ছমছম করছিল। ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে পড়লাম। বেশ নরম গদি, খুব আরামের। একটুক্ষণ বাদে আমি বাইরে কার যেন গলার আওয়াজ শুনতে পেলাম। দরজা দিয়ে উঁকি মেরে দেখি চত্বরের একেবারে শেষ প্রান্তে গঙ্গার দিকে 2 লোক দাঁড়িয়ে রয়েছে। নিজেদের মধ্যে গল্প করছে মনে হয়। সিগারেট ধরে আমি বাইরে এলাম। অল্প চাঁদের আলোয় দেখলাম একজন সাহেব আর মেম। রাত্রে সাধারণত কাউকে আসতে দেওয়া হয় না, তবে সাহেব ও মেমদের জন্য সব সময় অনেক বেশি সুযোগ সুবিধা থাকে।
কিংবা হয়তো ওদের আগে থেকে ঘর রিজার্ভ করা ছিল। একটু এগিয়ে এসে আমি দাঁড়ান চমকে উঠলাম। আরে সেই দুজন হিপি যুবক যুবতী। এদের একবার আমি দেখেছি কলকাতার পার্ক স্ট্রিটে, একবার কাশিতে, আবার এখন চুনারে। আমি যেখানে যাচ্ছি এরা কি সেখানেই যাচ্ছে? নিজের মনকে বোঝালাম হয়তো ব্যাপারটা একটা কাকতালীয় যোগাযোগ, হঠাৎ এরকম মিলে যেতেই পারে। বেনারস থেকে হিপিরা বিতাড়িত হচ্ছে বলেই বোধ হয় ওরা দুজন চুনারে এসেছে। অস্বাভাবিকও কিছু নয় এই ব্যাপারটা। ওরা যখন আমার প্রতিবেশী তখন ওদের সঙ্গে আলাপ করা যেতেই পারে। এগিয়ে গিয়ে বললাম, হ্যালো। ওরা একটু চমকে ঘুরে দাঁড়ালো। ওরা নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়েছিল। মেয়েটার দিকে আমার প্রথম চোখ পড়েছিল। মেয়েটার মুখে সেরকম হাসি নেই, বরং একটা রাগের ভাব। আমাকে কিছু না বলে দুর্বোধ্য কি একটা ভাষায় কিছু বলল ছেলেটাকে। আমি ভুলে গেছিলাম যে ওরা ইংরেজিটা জানে না। আমি ছেলেটার দিকে তাকালাম। ভারতবর্ষে যখন ঘুরছে তখন কিছু একটা দুর্বোধ্য ভাষা তো জানবে, বোধহয় হিন্দি জানে। তাই আমি বললাম, আপ লোক। ছেলেটি আমায় কিছু বলতে দিল না, দুর্বোধ্য একটা শব্দ করে আমার দিকে তাকালো। আমার শরীরে যেন একটা শিহরণ বয়ে গেল। ছেলেটার দু চোখ থেকে একটা নীল রঙের আলো বেরোচ্ছে। দুটো নীল আগুনের রেখা এসে ভেদ করলো আমার মুখ। সেরকম ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি। ছেলেটা এগিয়ে এসে আমার একটা হাত ধরল। কি অসম্ভব গরম তার হাত! 105 ডিগ্রি জ্বর হলেও মানুষের দেহে বোধহয় অতখানি উত্তাপ থাকে না। স্বীকার করতে একটু লজ্জা নেই, আমি তখন ভয়ে কাঁপতে লাগলাম। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারলাম না। সমস্ত শরীর দিয়ে বুঝতে পারলাম এরা তো সাধারণ মানুষ নয়। আমার মনে পড়ে গেল কাশির সেই গুন্ডাটার হাত ছেড়ে যাওয়ার আর চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা। আমি এক হাতে চোখ ঢেকে চিৎকার করে বললাম, আমায় ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন, আমার কোনো খারাপ মতলব নেই। আমি সেখানে অজ্ঞান হয়ে অনেকক্ষণ পড়েছিলাম। চৌকিদারটা ফিরে এসে আমাকে ওই অবস্থায় দেখতে পেয়ে মাথায় জলের ছিটে দেয়। চোখ মেলেও প্রথম আমার মনে হয়েছিল আমি বোধহয় মরেই গেছি। তারপর দেখলাম নিজের দুটো হাত, দুটো চোখ অক্ষত আছে কিনা। সবই ঠিক আছে। সেই ছেলেটার মেয়েটা সেখানে নেই, তাদের কেউ দেখেও নি। চৌকিদার জোর দিয়ে বলল, রাত্রে এখানে কারোর আসার হুকুম নেই। আমি আজও ভূতে বিশ্বাস করি না। আমার দৃঢ় ধারণা ওরা ভূতটুত নয়, অন্য কিছু, আমাদের জানা জগতের বাইরের কোনো অস্তিত্ব। বন্ধুরা অবশ্য সব শুনে বলে পুরো ব্যাপারটাই আমার চোখের ভুল। নির্জন জায়গায় সম্পূর্ণ একা থাকলে ওরকম নাকি হয়। কিন্তু এখন আমি চোখ বুঝলেই দেখতে পাই দুটো নীল আগুনের শিখা। ভাবলেই আমার বুকটা কীরকম কেঁপে ওঠে। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু কিছু এরকম অলৌকিক ঘটনা এমন ঘটে যে সারাটা জীবন সেই ঘটনাটা ঠিক মনের কোনো একটা কোণে ঠিক থেকে যায়। এই গল্পটা পড়ে সেটাই মনে হলো যে লেখকের মনের মণিকোঠায় কিন্তু এই ঘটনাটা ঠিক থেকে গেছিল। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।